গল্পের শুরু হয় আকাশ থেকে হাজার হাজার কিলোমিটার উঁচুতে অবস্থিত এক রহস্যময় জগৎ থেকে, যেখানে পৌঁছানোর অর্থই হল মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তবুও কিছু সৈন্য নিজেদের জীবন বাজি রেখে সেখানে পৌঁছে যায়, কিন্তু পরের মুহূর্তেই তাদের মোকাবিলা হয় সেই জগতের সবচেয়ে বিপজ্জনক ও বিশাল এক রাক্ষসের সঙ্গে। জ্যাক তার উপস্থিতি টের পেয়েই তড়িঘড়ি করে পানিতে মাথা ডুবিয়ে নিজেকে লুকিয়ে ফেলে। ঠিক তখনই তার সামনে একটি বিশাল আকৃতির পা দেখা যায়, যা দেখে পাশে দাঁড়িয়ে থাকা ভেড়াগুলো ভয়ে ছুটতে শুরু করে। রাক্ষসটি একটি ভেড়াকে ধরে কাঁচায় গিলে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে জ্যাক মারাত্মকভাবে ঘাবড়ে যায়। গাছের পেছনে লুকিয়ে থাকা এক সৈন্য পেছন ফিরে রাক্ষসটিকে দেখার চেষ্টা করতেই রাক্ষসটির নাক কুঁচকে তার ঘ্রাণ পেয়ে যায়। ভয়ে সেই সৈন্য আবারও গাছের আড়ালে লুকায়, কিন্তু রাক্ষসটি বড় বড় পা ফেলে তার দিকেই এগিয়ে আসতে থাকে। শ্বাসরুদ্ধ করে দাঁড়িয়ে থাকা সৈন্যটি আর নিজেকে সামলাতে না পেরে হঠাৎ দৌড়াতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে রাক্ষসের নজরে পড়ে যায়। রাক্ষসটি সময় নষ্ট না করে পুরো গাছটি শিকড় সহ উপরে ছুঁড়ে ফেলে। সৈন্যটি প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও তার ছোট পাগুলো রাক্ষসের লম্বা পায়ের গতির সামনে টিকতে পারে না। রাক্ষসটি দ্রুত এগিয়ে এসে এক আঘাতেই তাকে অজ্ঞান করে ফেলে। প্রথমবার কোনো মানুষকে দেখে সে নিচু হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখতে থাকে। ঠিক যখনই সে তাকে তুলে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়, তখনই ক্যাপ্টেন তলোয়ার হাতে তার দিকে ছুটে আসে এবং পুরো শক্তি দিয়ে তলোয়ারটি রাক্ষসের গোড়ালিতে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট করে রাক্ষসটি পেছন ফিরে তাকায় এবং পরের মুহূর্তেই পা দিয়ে লাথি মেরে ক্যাপ্টেনকে দূরে ছুঁড়ে ফেলে। এরপর সে নিজের পায়ে বেঁধে থাকা তলোয়ারটি বের করে দুই সৈন্যকে খাওয়ার জন্য তুলে নিয়ে যায়। দূরে দাঁড়িয়ে জ্যাক এসব দেখছিল এবং মুহূর্তে এসে বুঝতে পারে এখানে এসে সে কতটা বড় ভুল করেছে। আসলে কিছু সময় আগে জ্যাক এক ধর্মযাজকের সহায়তায় এমন কিছু জাদুকরী বীজ পায়। যখন তার প্রেমিকা, যে একজন রাজকুমারী ছিল, জ্যাকের সঙ্গে দেখা করতে আসে, তখনই সেই বীজগুলোর একটি পানির সংস্পর্শে আসতেই দ্রুত বড় হতে শুরু করে। এতে হঠাৎ পুরো কাঠের বাড়িটি জোরে জোরে কাঁপতে থাকে এবং নিচ থেকে অদ্ভুত সব ভয়ঙ্কর শব্দ আসতে শুরু করে। দুজনে ভয়ে নড়াচড়াও করতে পারে না এবং তখনই হঠাৎ মাটি ফেটে এক বিশাল লতা বাড়িটি চিরে আকাশের দিকে বাড়তে থাকে। এটি দেখে রাজকুমারী সঙ্গে সঙ্গে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটি টেবিল তার উপর পড়ে যায়। জ্যাক তাকে বাঁচাতে এগিয়ে গেলেও লতাটি তাকে ছিটকে বাড়ির বাইরে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে একটি কাঠের দরজা খুলে যায় এবং রাজকুমারী একটি পথ দেখতে পায়, কিন্তু সে বাইরে পালানোর চেষ্টা করতেই লতাটি হঠাৎ দরজা বন্ধ করে দেয়। রাজকুমারী দরজা খোলার চেষ্টা করলেও সেটি একটুও নড়ে না। এটি দেখে জ্যাক লতাগুলো কাটার জন্য দ্রুত একটি কুড়াল তুলে নেয়, কিন্তু তখনই পুরো বাড়িটি শিকড় সহ উপরে গিয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। শেষ মুহূর্তে জ্যাক লাফ দিয়ে এক কিনারা আঁকড়ে ধরে। লতাগুলো এত দ্রুত বাড়ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়িটি হাজার হাজার মিটার উঁচুতে পৌঁছে যায়। জ্যাক সর্বশক্তি দিয়ে কুড়াল চালিয়ে লতা কাটতে থাকে। লতাটি ছিঁড়ে যেতেই রাজকুমারী দরজা খুলে দেয়, কিন্তু পরের মুহূর্তেই তার পায়ের নিচের কাঠ ভেঙে যায় এবং হাত ধরে রাখা সত্ত্বেও সে 10,000 মিটার উচ্চতা থেকে নিচে পড়ে যেতে থাকে। জ্যাক জাদুকরী লতা বেয়ে পিছলে মাটির দিকে নামতে থাকে। পথে লতাগুলো তার পতনের গতি কিছুটা কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তবে রাজকুমারীর ভাগ্য অতটা সহায় ছিল না, কারণ লতাটি রাজকুমারীকে নিজের সঙ্গে আকাশের অন্য প্রান্তে নিয়ে গিয়েছিল। পরদিন সকালে জ্যাক প্রচণ্ড ভয় পেয়ে জেগে ওঠে এবং দেখে তার সামনে রাজা দাঁড়িয়ে আছেন, যিনি রাজকুমারীকে খুঁজছেন। এটি দেখে জ্যাকের অবস্থা খারাপ হয়ে যায় এবং বাধ্য হয়ে সে রাজাকে সব সত্যি কথা বলে দেয়। জ্যাক যখন আকাশের দিকে আঙুল দিয়ে ইশারা করে, তখন সবাই দেখতে পায় একটি বিশাল লতা আকাশ চিরে সোজা উপরের দিকে উঠে গেছে। রাজা যখন সব সত্য জানতে পারেন, তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে একদল সৈন্যসহ জ্যাককে রাজকুমারীকে উদ্ধারের জন্য পাঠিয়ে দেন। শীঘ্রই সবাই সেই লতার সাহায্যে মেঘের আড়াল পার হয়ে ওপরে পৌঁছে যায়। এরপর ক্যাপ্টেন সামনে এগিয়ে এক পাশ থেকে অন্য পাশে স্লাইড করতে শুরু করেন, কারণ রাজকুমারীর কাছে পৌঁছনোর এটাই ছিল একমাত্র পথ। নিরুপায় হয়ে জ্যাক নিজের বেল্ট খুলে নিজেকে প্রস্তুত করে নেয়, কিন্তু সে যখনই সামনে এগোনোর কথা ভাবছিল, তখনই পাশে দাঁড়িয়ে থাকা কোকড়ানো চুলের এক লোক তাকে সজোর লাথি মেরে সামনে ঠেলে দেয়। এত উচ্চতা দেখে জ্যাকের অবস্থা খারাপ হয়ে যায় এবং মাঝপথে স্লাইড করতে গিয়ে হঠাৎ তার হাত ফসকে যায়।
সে সোজা নিচের দিকে পড়ে যেতে থাকে, কিন্তু ভাগ্যের জোরে মাঝপথে লতার ডালপালা তাকে আটকে দেয়। জ্ঞান ফিরতেই সে না থেমে আবারও ওপরে চড়তে শুরু করে। উঁচুতে পৌঁছানোর পর আবহাওয়া পুরোপুরি বিগড়ে যায়। চারদিকে প্রবল ঝড় আর বজ্রপাত শুরু হয়। হঠাৎ এক প্রচণ্ড বিদ্যুৎ সরাসরি এক সৈন্যের ওপর পড়ে, যার ফলে সে পিছলে যায় এবং অন্য সৈন্যরাও তার সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়তে থাকে। কিন্তু শেষ মুহূর্তে এক সৈন্য দড়িটি শক্ত করে ধরে ফেলে। এর ফলে বাকিদের প্রাণ কোনো মতে বেঁচে যায়। কিন্তু যে সৈন্যরা নিচে পড়ে গিয়েছিল তারা এখন শূন্যে ঝুলছিল। তাদের যদি দ্রুত ওপরে টেনে তোলা না হয় তবে পুরো দলটি বিপদে পড়তে পারে। ঠিক তখনই রেডরিক পাশে দাঁড়িয়ে থাকা তার সঙ্গীকে দড়ি কেটে দেবার কথা বলে। লোকটির আইডিয়াটি পছন্দ হয় এবং সে দ্রুত নিজের পায়ে লুকিয়ে রাখা চাকু বের করে ফেলে। নিচে ঝুলে থাকা সৈন্যরা এমনটা না করার জন্য অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু সে কোনো দয়া না দেখিয়ে দড়িটি কেটে দেয় এবং ঝুলন্ত সৈন্যরা 10,000 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যায়। কোনো ক্রমে বাকি সৈন্যরা উপরে পৌঁছে যায় এবং ততক্ষণে সকাল হয়ে গেছে। জ্যাক পেছন ফিরে তাকাতেই পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ মেঘের ওপরে এক বিশাল জগৎ বিদ্যমান ছিল। এই দৃশ্য দেখে সবাই সেই দিকে এগোতে থাকে। তখন ক্যাপ্টেনের চোখে মাটিতে পায়ের টাটকা ছাপ পড়ে, যা দেখে তিনি আন্দাজ করেন রাজকুমারী নিচে নামেননি, বরং এখানেই কোথাও আছেন। গুহা থেকে বাইরে বের হওয়া সামনের দৃশ্য দেখে ক্যাপ্টেন থমকে যান, কারণ এই জগৎ ছিল কল্পনার চেয়েও অনেক বেশি বিশাল। সবাই এলাকাটি পরীক্ষা করতে করতে সামনে এগোতে থাকে। হঠাৎ গাছের ডালপালার ওপর তাদের নজর পড়ে, যেখানে রাজকুমারী রেখে যাওয়া চিহ্ন পাওয়া যায়। সেই সময় জ্যাক মাটিতে সেই বইটি খুঁজে পায় যেটি সে রাজকুমারীকে দিয়েছিল। এরপর তাদের নজরে পড়ে কিছু ভাঙা ডালপালা, যা দেখে তারা বুঝতে পারে রাজকুমারীকে কোনো বিপজ্জনক প্রাণী তুলে নিয়ে গেছে। এরপর সবাই দুটি দলে ভাগ হয়ে ভিন্ন ভিন্ন দিকে রাজকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ে। পথে জ্যাক এবং তার সঙ্গীরা একটি নদীর ধারে পৌঁছয়, যেখানে তারা এক পাল মোটা তাজা ভেড়া দেখতে পায়। অনেক দিন ধরে ক্ষুধার্ত থাকায় তারা একটি ভেড়া রান্না করে খাবার কথা ভাবে, কিন্তু তারা যখনই ভেড়া ধরার চেষ্টা করে তখনই ভুলবশত সেখানে পাতা একটি ফাঁদ সচল হয়ে যায়। জ্যাক দ্রুত নিজের চাকু বের করে সর্বশক্তি দিয়ে জালটি কাটতে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেনও দড়ি কাটার চেষ্টা করছিলেন, কিন্তু তখনই তার নজরে এক অদ্ভুত জিনিস পড়ে। গাছের সব কাক হঠাৎ ভয় পেয়ে উড়ে যায় এবং সব ভেড়াও একযোগে অন্যদিকে পালাতে শুরু করে। ক্যাপ্টেনের মনে সন্দেহ জাগে, তবুও তিনি দড়ি কাটতে থাকেন এবং কোনো মতে তারা দুজন জাল থেকে বেরিয়ে আসেন। কিন্তু ঠিক তখনই জঙ্গল থেকে এক ভয়াবহ আওয়াজ ভেসে আসে এবং এক বিশাল দানব তাদের সামনে হাজির হয়ে দুই সৈন্যকে ধরে নিজের সাথে নিয়ে যায়। জ্যাক নিঃশব্দে দানবটির পিছু নিতে শুরু করে, যাতে সঠিক সুযোগ বুঝে সাথীদের সঙ্গে রাজকুমারীকেও উদ্ধার করা যায়। অন্যদিকে রেডরিক দুই সৈন্যকে নিয়ে একটি পাহাড়ের কিনারায় পৌঁছায়। টাক মাথার লোকটির মনে হয় এভাবে খোঁজাখুঁজি করা বৃথা, তাই সে অন্য কোনো পথ খুঁজতে সামনে এগোতে থাকে। কিন্তু তখনই রেডরিক তার চাল চালে। আরে দেখ, ওই তো সে! টাক লোকটি পাহাড়ের কিনারায় ফিরে আসতেই রেডরিক সুযোগ বুঝে তাকে গভীর খাদে ধাক্কা মেরে ফেলে দেয়। এটি দেখে রেডরিকের বন্ধু অট্টহাসি হাসতে থাকে, কিন্তু তখনই এক বিশাল হাত হঠাৎ তাকে খপ করে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পাহাড়ির মতো বিশাল আরও এক দানব তার সামনে হাজির হয়। রেডরিক ভয়ে মাটিতে পড়ে গিয়ে তড়িঘড়ি করে নিজের ব্যাগের ভেতর কিছু খুঁজতে থাকে। দানবটি যখনই তাকে ধরার জন্য হাত বাড়ায়, ঠিক তখনই রেডরিক ব্যাগ থেকে একটি উজ্জ্বল জাদুকরী মুকুট বের করে আনে। মুকুটটি দেখা মাত্রই দানবগুলো থমকে যায়, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের আষ্টেপিষ্টে বেঁধে ফেলেছে। আসলে এটি ছিল একটি জাদুকরী রাজকীয় মুকুট, যার দখলে এই শক্তিশালী মুকুট থাকবে দানবগুলো তার প্রতিটি কথা মানতে বাধ্য হবে। অন্যদিকে জ্যাক দানবদের পিছু নিতে নিতে তাদের আস্তানায় পৌঁছে যায় এবং সেখানকার দৃশ্য দেখে অবাক হয়ে যায়। চারদিকে চমৎকার সব ঝর্ণা আর উঁচু পাহাড়, যা দেখতে অনেকটা স্বর্গের মতো লাগছিল। সেখানেই একটি দুই মাথাওয়ালা দানব রাজকুমারীকে একটি খাঁচায় বন্দি করে রেখেছিল। এরপর সে তাকে অন্য সব দানবদের কাছে নিয়ে যায়, যেখানে সবাই জড়ো হয়ে তার দিকে তাকাতে থাকে। ততক্ষণে সেই দানবটিও ফিরে আসে যে ক্যাপ্টেন এবং সেই মোটা সৈন্যটিকে ধরেছিল। সে তাদের দুজনকে এনে খাঁচার পাশে ছুঁড়ে ফেলে। এটি দেখে দুই মাথাওয়ালা দানবের সন্দেহ হয় যে এখানে আরও মানুষ লুকিয়ে আছে। সে মাটিতে পড়ে থাকা সেই মোটা সৈন্যটিকে টেনে ধরে এবং তার ঘাড় মোটকে তাকে জ্যান্ত গিলে ফেলে। খাওয়ার পর দানবটি তার শরীরের বর্মটুকু বাইরে থুতু দিয়ে ফেলে দেয় এবং যখনই সে ক্যাপ্টেনকে হুমকি দিচ্ছিল যে সে রাজকুমারীকেও খেয়ে ফেলবে, ঠিক তখনই পাশ থেকে একটি আওয়াজ সবার নজর কেড়ে নেয়। সেই আওয়াজটি ছিল বিশ্বাসঘাতক রেডরিকের। তার মাথায় সেই জাদুকরী মুকুট দেখে সব দানব সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ে।
এবং সেই মুহূর্ত থেকে রেড্রিকের আসল পরিকল্পনা সবার সামনে পরিষ্কার হয়ে যায়। সে 2 মাথাওয়ালা দানবের সামনে গিয়ে তাকে হাঁটু গেড়ে বসার আদেশ দেয়। মাথায় মুকুট দেখে দানবটি বাধ্য হয়ে মাথা নত করে। রেড্রিক তার মুখে পা দিয়ে ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে যায় এবং সেই মুহূর্ত থেকে সে দানবদের জগতের নতুন রাজা হয়ে যায়। সে মানুষদের উপর আক্রমণ করে পুরো পৃথিবী জয়ের ঘোষণা দেয়। তার কথা শুনে দানব বাহিনী অত্যন্ত খুশি হলেও 2 মাথাওয়ালা দানবের মাথায় অন্য কিছু ঘুরছিল। অন্যদিকে এক দানব ক্যাপ্টেনকে রান্নার জন্য তুলে নিয়ে আঠালো ময়দার তালের ওপর ছুঁড়ে ফেলে। ক্যাপ্টেন যত ছটফট করছিল তত বেশি সেই আঠায় আটকে যাচ্ছিল। এরপর দানবটি ক্যাপ্টেনের ওপর এক মুঠো শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এবং অত্যন্ত জঘন্য এক কাজ করে। সে ক্যাপ্টেনকে পেঁচিয়ে একপাশে রেখে দেয়। রান্নার প্রস্তুতির পর শুধু সবজি দেওয়া বাকি ছিল। দানবটি সবজি নিতে যেতেই জ্যাক নিঃশব্দে সেখানে উপস্থিত হয়। জ্যাককে দেখে রাজকুমারী ভীষণ খুশি হলেও জ্যাক ইশারায় তাকে চুপ থাকতে বলে। দানবটি অন্য কাজে ব্যস্ত থাকার সুযোগে জ্যাক ধীরে ধীরে রাজকুমারীর কাছে পৌঁছে যায়। সে খাঁচার তালা খোলার চেষ্টা করলেও সেটি তার সাধ্যের বাইরে ছিল। তখন রাজকুমারী তাকে আগে ক্যাপ্টেনকে বাঁচাতে বলে, যাকে দানবটি শূকরদের সঙ্গে সারিবদ্ধভাবে রেখেছিল। জ্যাক দ্রুত সেখানে পৌঁছে চাকু দিয়ে তাকে সেই আঠালো ময়দা থেকে আলাদা করতে শুরু করে। ঠিক সেই সময় দানবটি মশলা নিয়ে ফিরে আসতে থাকে। এটি দেখে জ্যাক দ্রুত চাকুটি ক্যাপ্টেনের হাতে দিয়ে নিজে লুকিয়ে পড়ে। ভাগ্যক্রমে দানবটির মনে কোনো সন্দেহ জাগেনি। সে কিছু ধারালো কাঠি তুলে নিয়ে ক্যাপ্টেনের চোখের সামনে পাশে থাকা একটি শূকরের শরীরে গেঁথে দেয়। যে শূকরটি এতক্ষণ চিৎকার করছিল সেটি মুহূর্তেই শান্ত হয়ে যায়। এবার পরবর্তী পালা ছিল ক্যাপ্টেনের। দানবটি দয়া মায়া ছাড়াই আঘাত করে, কিন্তু লক্ষ্য সামান্য ভ্রষ্ট হয়, নয়তো ক্যাপ্টেনের বংশের নাম নিশানা মুছে যেত। ভয়ে ক্যাপ্টেন জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দানবটি তাদের সবাইকে পুলে নিয়ে পাশের জ্বলন্ত চুল্লিতে রেখে দেয়। এখন তাদের বাঁচানোর একমাত্র ভরসা ছিল জ্যাক। এই সময় জ্যাক একটি লোহার হিঙের ওপর উঠে পড়েছিল এবং দানবটি তার টেরই পায়নি। হঠাৎ দানবটি একটি ধারালো ছুরি তুলে নিয়ে রাজকুমারীর দিকে এগিয়ে যায়। সে এক হাত খাঁচার ভেতর ঢুকিয়ে রাজকুমারীকে বাইরে বের করে আনে এবং টেবিলের ওপর রেখে কাটার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই জ্যাক নিঃশব্দে পাশে রাখা একটি ভারী ছুরি তুলে নেয়। দানবটি যখনই রাজকুমারীর ওপর আঘাত করতে যাবে ঠিক তখনই জ্যাক ছুরিটি তার শির দ্বারা আঙ্গুল গেঁথে দেয়। যন্ত্রণায় দানবটি বিকট চিৎকার শুরু করে, কিন্তু জ্যাক ছুরিটি শক্ত করে ধরে রাখে। এক পর্যায়ে দানবটি নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে সেখানেই মারা যায়। এটি দেখে রাজকুমারী এবং ক্যাপ্টেন দুজনেই অবাক হয়ে যান। এরপর তারা 3 জন দ্রুত সেই জাদুকরী লতার কাছে পৌঁছান, কিন্তু সেখানে আগে থেকেই রেড্রিকের পাঠানো এক দানব পাহারায় ছিল। ঠিক সেই মুহূর্তে জ্যাকের মাথায় এক অদ্ভুত বুদ্ধি খেলে যায়। সে মৌমাছি একটি চাক নিয়ে ক্যাপ্টেনের সঙ্গে গুটি গুটি পায়ে সেই দানবটির কাছে পৌঁছায়। দানবটি তখনও অঘরে ঘুমাচ্ছিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে কি ঘটতে চলেছে। ক্যাপ্টেন দানবটির হেলমেটটি সামান্য তুলতেই জ্যাক মৌচাকটি সেটির ভেতর ঢুকিয়ে দেয়। জ্যাক চাকটি ভেতরে রাখা মাত্রই ক্যাপ্টেন দ্রুত হেলমেটটি আটকে দেয় এবং দুজনে দৌড়ে গিয়ে পাশের একটি পাথরের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মৌমাছির হুলের যন্ত্রণায় দানবটি চিৎকার করে জেগে ওঠে এবং যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের শরীর ঝাঁকুনি দিতে থাকে। কিন্তু সে যত বেশি ছটফট করছিল মৌমাছিগুলো তত বেশি তাকে কামড়াতে শুরু করে। ঘাবড়ে গিয়ে দানবটি সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ পাথরে হোঁচট খেয়ে গড়িয়ে পাহাড়ের একদম কিনারায় পৌঁছে যায়। মনে হচ্ছিল সে এখনই নিচে পড়ে যাবে। ঠিক তখনই সে নিজের হেলমেটটি খুলে ফেলে। এটি দেখে তারা 3 জন এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু তখনই একটি মৌমাছি উড়ে এসে সরাসরি দানবটিকে এক প্রচণ্ড হুল ফুটিয়ে দেয়, যার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে তারা 3 জনেই খুশিতে মেতে ওঠে। এত বড় দানবকে এত সহজে হারিয়ে দেবে এটা তারা নিজেরাও বিশ্বাস করতে পারছিল না। এরপর তারা দ্রুত সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্যাপ্টেন হঠাৎ থেমে যান। তিনি জানান যে রেড্রিকের কাছ থেকে সেই রাজমুকুট ছিনিয়ে নেওয়ার জন্য তাকে এখানেই থাকতে হবে। তাই জ্যাকের হাতে একটি ছুরি দিয়ে তিনি রাজকুমারীকে নিয়ে নিচে নেমে যেতে বলেন। ঠিক সেই সময়ে মৃত দানবটি লতার সঙ্গে ধাক্কা খেতে খেতে অবশেষে নিচে এসে পড়ে। বিকট শব্দ শুনে রাজা নিজের তাঁবু থেকে বাইরে বেরিয়ে আসেন এবং এই ভয়ঙ্কর দানবকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই গ্রামের মানুষও সেখানে জড়ো হয়। তখন রাজা নিজের প্রজাদের মঙ্গল এবং দানবদের নিচে আসা বন্ধ করার জন্য অনিচ্ছা সত্ত্বেও এক কঠোর সিদ্ধান্ত নেন। তিনি জেনারেলকে আদেশ দেন জাদুকরী লতাটি কেটে ফেলার জন্য। সৈন্যরা লতাটির গায়ে বিশাল সব লোহার পেরেক পুঁতে দেয়,
মজবুত হুক লাগিয়ে দেয় এবং বেশ কিছু ঘোড়া ও বলদের সাহায্যে সেটি ধরে টানতে শুরু করে। ধীরে ধীরে সেই বিশাল লতার শিকড়সহ নড়তে শুরু করে, যা দেখে লতার পাশে দাঁড়িয়ে থাকা সৈন্যরা বিপদে পড়ে যায়। হঠাৎ মাঝখানের মোটা লতাটি ছিঁড়তে শুরু করে এবং ওপনে দাঁড়িয়ে থাকা সৈন্যরা নিচে পড়ে যাওয়ায় চারদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অন্যদিকে জ্যাক আর রাজকুমারী লতা ধরে নিচে নামছিলেন, কিন্তু নিচে তাকাতেই তারা ভয়ে শিউরে ওঠেন, কারণ লতাটি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়তে পারে। ঠিক সেই সুযোগে জ্যাক রাজকুমারীকে শক্ত করে জড়িয়ে ধরে একটি ঝুলন্ত ডাল আঁকড়ে ধরে। দুজনে শূন্যে ঝুলতে ঝুলতে দ্রুত নিচের দিকে নামতে থাকেন। অবশেষে তারা যখন নিচে পড়েন, ঘাসে স্তূপ তাদের পতনের গতি কমিয়ে দেয় এবং এভাবে দুজনে অক্ষত অবস্থায় মাটিতে পৌঁছান। ঠিক সেই মুহূর্তে রেড্রিক সব দানবকে একত্রিত করে মানুষের ওপরে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। তখনই দুই মাথাওয়ালা দানবটি মানুষের উপস্থিতি টের পায়, যার ফলে ক্যাপ্টেন লুকিয়ে পড়েন। রেড্রিক লতা জন্মানোর জাদুকরী বীজগুলো বের করতেই ক্যাপ্টেন তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে বীজগুলো পাথরের ওপর পড়ে যায় এবং রেড্রিক সরাসরি একটি গর্তে গিয়ে পড়ে। রেড্রিক ভয়ে দানবদের সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন তার সামনে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ান। তখন দুই মাথাওয়ালা দানবটি অন্য দানবদের আদেশ দেয় তাকে বাইরে বের করে আনার জন্য। দানবগুলো পাথর ভাঙতে শুরু করে এবং নিচে ক্যাপ্টেন ও রেড্রিকের মধ্যে লড়াই শুরু হয়। রেড্রিক নিজের লম্বা তলোয়ারের সাহায্যে ক্যাপ্টেনকে মাটিতে ফেলে দেয় এবং ক্যাপ্টেনের অস্ত্র দূরে ছিটকে যায়। সুযোগ বুঝে সে ক্রমাগত হামলা চালাতে থাকে, কিন্তু ক্যাপ্টেন কোনো মতে সেই আঘাত ঠেকিয়ে দেন এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়। শীঘ্রই ক্যাপ্টেন দুর্বল হয়ে পড়েন এবং রেড্রিক তাকে পানির ভেতর ডুবিয়ে দেয়। তখনই হঠাৎ ক্যাপ্টেনের নজরে পড়ে একটি ছুরি, যা পানির স্রোতে ভেসে তার দিকে আসছিল। ক্যাপ্টেন সঠিক সময় দাঁত দিয়ে সেটি কামড়ে ধরেন এবং মুহূর্তেই রেড্রিকের মুখে আঘাত করেন। হঠাৎ এই আক্রমণে রেড্রিক ক্ষিপ্ত হয়ে ওঠে। সে নিজের অস্ত্রের জোরে ক্যাপ্টেনকে পেছনে ঠেলে দেয়। ক্যাপ্টেন পিছু হটতে হতে একদম খাদের কিনারায় পৌঁছে যান। তখন রেড্রিক তাকে এক জোরে লাথি মেরে নিচে ফেলে দেয়, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবে পাহাড়ের পাথর আঁকড়ে ধরে ঝুলে থাকেন। রেড্রিক তার হাতের ওপর তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করতে থাকে যাতে সে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন রেড্রিকের প্রকৃত শক্তি বুঝতে ব্যর্থ হন এবং রেড্রিক যখন পুনরায় আক্রমণ করার চেষ্টা করেন, তখন ক্যাপ্টেন তার অস্ত্র কেড়ে নিয়ে তাকে পাল্টে আঘাত করেন। এর ফলে রেড্রিক প্রাণ হারান এবং মুকুটের বিশেষ জাদুকরী প্রভাব শেষ হয়ে যায়। ক্যাপ্টেন মুকুটটি উদ্ধারের চেষ্টা করলেও ওপর থেকে গুহা ধসে পড়ে এবং একটি দুই মাথাওয়ালা দানব সেটি সংগ্রহ করে নিজের আঙুলে পড়ে নেয়। ধারণ করার সাথে সাথে দানবটি তার হারানো শক্তি ফিরে পায় এবং অন্যান্য দানবেরা তার বশ্যতা স্বীকার করে নেয়। পৃথিবীতে ফেরার একমাত্র লতাটি ছিঁড়ে যাওয়ার উপক্রম হলে ক্যাপ্টেন সেটির মাধ্যমে নিচে নেমে আসেন এবং পানিতে পড়ে নিজেকে রক্ষা করেন। মানুষের জগতে যাওয়ার পথ বন্ধ দেখে দানবটি ক্রুদ্ধ হলেও পরে মাটির উপর পড়ে থাকা জাদুকরী বীজের সন্ধান পায়। সে সেই বীজগুলো নিজের পানিতে ফেলে দিলে দ্রুত 4টি বিশাল লতা আকাশের দিকে জন্মাতে শুরু করে। এই লতাগুলো বেয়ে দানব বাহিনী মানুষের জগতের দিকে যাত্রা শুরু করে। জ্যাক তখন তার ঘোড়াকে পানি খাওয়াচ্ছিল এবং আকাশ থেকে দানবদের নেমে আসতে দেখে সে দ্রুত ঘোড়া ছুটিয়ে রাজাকে সতর্ক করতে যায়। রাজার বাহিনী তখন দুর্গের দিকে অগ্রসর হচ্ছিল এবং জ্যাকের সতর্কবাণী শুনে তারা প্রথমে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। কিছুক্ষণ পরেই জঙ্গল থেকে দানবরা বেরিয়ে এসে আক্রমণ শুরু করে এবং একের পর এক ধ্বংসলীলা চালাতে থাকে। মানুষ তাদের আক্রমণের মুখে অসহায় হয়ে পড়ে এবং সৈন্যরা দুর্গের ভেতর যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ক্যাপ্টেন দুর্গের চারপাশে তেল ঢেলে আগুন জ্বালানোর নির্দেশ দেন, যাতে দানবদের গতিরোধ করা যায়। রাজার বাহিনী আগুনের নিরাপত্তা নিয়ে দুর্গের ভেতরে প্রবেশ করে এবং ক্যাপ্টেন দুর্গের প্রধান ফটক বন্ধ করার আদেশ দেন। জ্যাক শেষ মুহূর্তে তার ঘোড়া নিয়ে ভেতরে ঢুকতে সক্ষম হয়। দুই মাথাওয়ালা দানবটি দুর্গে ওঠার চেষ্টা করলে ক্যাপ্টেন তাকে আগুনের কুণ্ডে ফেলে দেন। দানবরা তাদের রাজাকে জ্বলতে দেখেও উদ্ধারের কোনো চেষ্টা না করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর দানবরা বিশাল লোহার হুক ব্যবহার করে দুর্গের দরজা টানতে শুরু করে এবং মানুষের সাথে দানবদের লড়াই শুরু হয়। রাজকুমারী ও জ্যাক দুর্গের ভেতরের দিকে নিরাপদ আশ্রয়ে চলে যান এবং রাজা তার সৈন্যদের ক্রসবো দিয়ে দানবদের প্রতিহত করার নির্দেশ দেন। যুদ্ধের এক পর্যায়ে আকাশ থেকে জ্বলন্ত গাছ পড়তে থাকায় সৈন্যরা বাধা দিতে হিমশিম খায় এবং দুর্গের পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। দুই মাথাওয়ালা দানবটি আগুনে পড়ার পরেও বেঁচে যায় এবং পয়ঃনিষ্কাশন নালা দিয়ে দুর্গের ভেতরে ঢুকে রাজকুমারী ও জ্যাকের পিছু নেয়। দানবটি তাদের দেখতে পেয়ে তাড়া করতে শুরু করলে তারা দ্বিতীয় তলার দিকে পালানোর চেষ্টা করেন। দানবটি রাজকুমারীকে ধরে ফেললে জ্যাক একটি কুড়াল দিয়ে তাকে আঘাত করে। পরবর্তীতে জ্যাক একটি জাদুকরী বীজ দানবটির মুখের ভেতর ছুঁড়ে মারে, যা দানবটির শরীরের ভেতরে লতা হিসেবে দ্রুত বাড়তে শুরু করে এবং তাকে ধ্বংস করে দেয়।
বাইরের দিকে গোলমুখ দানবটি তার দলবল নিয়ে দুর্গের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। সৈন্যরা যখন চূড়ান্ত যুদ্ধের জন্য অপেক্ষা করছিল তখনই তারা দেখতে পায় যে দানবরা হঠাৎ শান্ত হয়ে যাচ্ছে এবং তাদের অস্ত্র নামিয়ে রাখছে। দানবরা মানুষের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তাদের মধ্যে একটি অদ্ভুত নীরবতা নেমে আসে। ক্যাপ্টেন এবং সৈন্যরা এই আকস্মিক পরিবর্তন দেখে অবাক হয়ে যান। কিছুক্ষণ পরেই দেখা যায় জ্যাক মাথায় জাদুকরি রাজমুকুটটি পরে সামনে এগিয়ে আসছে। জ্যাকের মাথায় মুকুট দেখে দানবরা তাকে তাদের নতুন অধিপতি হিসেবে মেনে নেয়। জ্যাক দেরি না করে সব দানবকে অবিলম্বে মানুষের জগৎ ছেড়ে তাদের নিজেদের আদি আবাসে ফিরে যাওয়ার কঠোর নির্দেশ প্রদান করে। দানবরা তার এই আদেশ পালন করতে শুরু করে এবং তারা নিজেদের রাজ্যে ফিরে যায়। আর এভাবেই এই ভয়াবহ যুদ্ধের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।